বিজেপির একটা অদ্ভুত, বিজেপি আসলে ক্ষমতা চেয়েছিল, বিজেপি পরিবর্তন চায়নি। বিজেপি সম্পর্কে একটা কথা খুব ভালো বলতেন লালু যাদব, প্রায় আমাকে বলতেন বা পাবলিক মিটিংয়ে বলতেন, হাতি কা দো দাঁত হতা হ্যায়, এক দিখানে কে লিয়ে, এক খানে কে লিয়ে। কলিকা মাঝি, চন্দনা বাউরি থেকে দ্রৌপদী মুর্মু, দেখানোর দাঁত, ওটা খাওয়ার দাঁত নয়। 55 লক্ষ টাকার বাইকে হেলমেট ছাড়া চলে বুলডোজার চাল মানে সব কিছুকে ডেমোলিশ করে দেবো, রাস্তায় ফাঁকা হয়ে যাবে, গাড়ি চালাবো, দিলীপ ঘোষ, এটা হচ্ছে খাওয়ার দাঁত। রাজ্যে নতুন দল ক্ষমতায় এসছে। বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে 15টা বছর ক্ষমতায় থাকা প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে ভেঙে গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে বহিষ্কার হওয়ার পরে তৃণমূল যাকে আশ্রয় দিয়েছিল, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর গোটা দলটাকেই ভেঙে দিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক প্রসূন আচার্য। স্যার, যে প্রশ্নটা প্রথমেই করব, 15টা বছর যে দল ক্ষমতায় ছিল, প্রাক্তন সিপিএম থেকে প্রাক্তন হয়ে যাওয়া একজন নেতাকে তারা জায়গা দিল, বহিষ্কার হওয়া একটা নেতাকে জায়গা দিল, আজকে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে পুরোপুরি ভেঙে দিল। এখনও যেটুকু অবশিষ্ট আছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা এখন গেছেন বা বাকি যারা আছে, তৃণমূল কংগ্রেস এখন কি অবস্থা দাঁড়িয়ে, কি মনে হচ্ছে, বা আগামী দিনে কি তৃণমূল বলে কিছু থাকবে? না, তৃণমূল বলে থাকবে না তা নয়। তৃণমূল বলতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ভোট, এরাই তো সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার এটাকে করে মানে ভোট পেয়েছে। কিন্তু ঘটনা যেটা হলো, বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের 4-5% ভোটের ব্যবধান আছে। বিজেপি 2029-এর আগে এই ব্যবধানটা আরও কমিয়ে দিতে চায়। দলটা যদি ভেঙে যায়, তা মানে একটা গ্রুপ যদি বেরিয়ে যায়, তারা যদি 2029-এ লড়ে, তারা জিততে কেউই পারবে না, ভোট ভেঙে দেবে। 5%, 10%, 15%, 2 নম্বর হলো, বিধানসভায় তাদের পছন্দের মতো একটা বিরোধী থাকলো, যারা যা বলবে উঠতে, যা বলবে বসতে তাই করবে। পার্লামেন্টে, লোকসভা বা রাজ্যসভা যদি ভেঙে দেয়, সেই ক্ষেত্রে তাদের পক্ষে সুবিধে, তাহলে তারা তাদের আগামী দিনকার বিলগুলো পাস করাতে চাইবে। তো এই লক্ষ্যেতে তারা চলছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে কোথাও, আমার মনে হয় না ক্যালকাটা কর্পোরেশন এলাকায় কোনো যদি ওয়ার্ডে দাঁড়ায়, বা কলকাতার আশপাশে দমদম, ব্যারাকপুর, বরানগর, সল্টলেক, বিধাননগর বা বারুইপুর, কোথাও মিউনিসিপ্যালিটির ছোটো ওয়ার্ডেও যদি দাঁড়ায়, ঋতব্রত একা জিততে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু তা সত্ত্বেও তার পেছনে ডিপেন্ড করলো, কারণ সে ভালো কথা বলে। এটার একটা সাইকোলজিক্যাল আছে যে অত্যন্ত ভালো কথা, মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে, কিন্তু তার ক্যারেক্টারের যা নেচার, তাতে সে নিজের স্বার্থটাই বারবার স্বার্থসিদ্ধি করে। মানে আরও ভালো বলতে গেলে, এইটা কি জিনিস কেউ যদি দেখতে চান, তাহলে আমি আমার কথা বলবো না। ঋতব্রতর প্রথম স্ত্রী উর্বা চৌধুরী, উনি ফেসবুকে একটা পোস্ট করেছেন, তো সেই পোস্টটা পড়লেই লোকে বুঝতে পারবে যে কী ক্যারেক্টার। তো কারণ তার সাথে সম্পর্কে থাকাকালীনই ঋতব্রত আরও নানা সম্পর্কে জড়ায়, এবং সেগুলোকে কেন্দ্র করেই পার্টিতে কথা ওঠে, এবং তারপর বহিষ্কার করা হয়। তারপর তো আমরা তার বালিশ চাটাচাটি, অমুক তমুক ছবি যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তারপরেতে বালুরঘাট থানায় কেস কামারি হয়, সিপিএম থেকে বহিষ্কার করা হয়, এবং তারপরে কি করে অভিষেক ব্যানার্জি তাকে নিলেন না নিলেন সেটা তার ব্যাপার। কারণ অভিষেক ব্যানার্জির ব্যাপারে অন্যান্য নানা রকম করাপশানের চার্জ আছে, কী আছে না আছে, সেগুলো আইনগত পদ্ধতি কী আছে আমি বলতে পারবো না। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো শিন্ডে নয়, শিন্ডে একটা মজবুত তাকতবার নেতা ছিলেন। বালসাহেব ঠাকরের সাথে ছিলেন, উদ্ধব ঠাকরের সাথে ছিলেন, তার একটা নিজস্ব বেস পুনাতে আছে। ঋতব্রতর একটা কোনো মিউনিসিপ্যালিটি এটাকার একটা ওয়ার্ড বলুন যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একার ক্ষমতায় জিততে পারে। দেবাশিস কুমার তো মমতাকে ডিফাই করে 2000 সালে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার একটা ওয়ার্ডে জিতেছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। একসময় সিপিএমের সুজিত বোস, তিনিও যথেষ্ট শক্তিশালী ছিলেন সল্টলেক বা তার এলাকায়, কেষ্টপুর এলাকায়। কিন্তু ঋতব্রত সেটাও নেই, অথচ তার উপরেই ডিপেন্ড করলো। তার মানে এমন একজন লোকের উপর বিজেপি ব্যাক চ্যানেলে ডিপেন্ড করলো যার কোনো ফুটিংস নেই। তো এর থেকে তো বড় আর কিছু হয় না। বাংলায় দল ভাঙা, মহারাষ্ট্রের দল ভাঙার মতো না, বিষয়টা বলছে না, দুটো একটা, ওরা লোকসভাটায় ভাঙবে অন্য কারণে, রাজ্যসভায় ভাঙবে অন্য কারণে, সে কারণ তো আমি বলেইছি। কিন্তু ঘটনা হচ্ছে দুটো আলাদা।
এইবার মমতা বন্দ্যোপাধ্যায় এই দল ভাঙার ব্যাপারে কোনো নৈতিক কথা বলতে পারছে না, কারণ মমতা এমনভাবে এই শুভেন্দু অধিকারীকে ইউজ করে মালদা মুর্শিদাবাদের জেলা পরিষদ ভেঙেছেন। এমনকি শেষ পর্যন্ত বাইরন বিশ্বাস কংগ্রেস সিপিএমের সমর্থনে একজন জিতেছিলেন, তাকেও মমতা ভেঙেছে। এই দল নিজে দল ভেঙে বেরিয়ে গিয়ে কংগ্রেস থেকে তৃণমূল গঠন করলেন, তখন কেউ বেরোয়নি। শোভনদেব চট্টোপাধ্যায় রিজাইন করেছিলেন 98 সালে, এবং তারপর তিনি বাই ইলেকশনে জিতে প্রথম বিধায়ক হন, কিন্তু তৃণমূল করে। তার আগে তো উনি অন্য বিধায়ক কংগ্রেসে ছিলেন। কিন্তু মমতা যেভাবে সবাইকে দল ভেঙে 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 করেছেন, ফলে নীতি নৈতিকতার দিক থেকে যখনই তৃণমূল এই কথাটা বলছে, আমি কালকে কল্যাণ ব্যানার্জিকে বলতে শুনলাম জাভেদের এতগুলো প্রপার্টি, ইল্লিগাল বাড়ি এতজন থাকে, বিক্রি করেন, এই কথাগুলো তো সবাই যদি পাবলিক ডোমেনে তোমাদের থেকেই থাকে, তাহলে 15 বছর ধরে সে মন্ত্রীই থাকলো কী করে? কদিন আগে ইলেকশনের পরেও যখন একটা হাঙ্গামা হলো, তখন জাভেদ একবারে মমতার পাশে দাঁড়িয়ে আমরা দেখেছি বাইপাসের ওপর তার দলবল সহ অ্যাটাক করলো আর কি, মানে বিক্ষোভ দেখালো পুলিশদের বিরুদ্ধে। তো তার মানে তোমরাই এই করাপশনকে উৎসাহিত দিয়েছো, তোমরাই দল ভাঙাকে উৎসাহিত দিয়েছো। এখন তোমরাই যখন কাঁদছো, মানে একটা লোক রোজ চুরি করতো, এবার চুরি করে করে চোরটা ঠিকঠাক চলছিল, এবার তার বাড়িতেই সে একদিন দেখা গেলো চুরি হয়ে গেল। তো আগে যাদের বাড়ি চুরি করতো তারা কাঁদতো, এবার চোর যদি তখন কাঁদে আমার বাড়ি চুরি হয়ে গেল, তখন কি পাড়ার লোক তার পক্ষে আসবে? ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। ফলে এটা নিয়ে সাধারণ লোকের মধ্যে কোনো সহানুভূতি জাগছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু সহানুভূতি সাধারণ মানুষের জাগছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছেন এই সত্ত্বেও তার মধ্যে একটা অন্ধ মমতা পন্থীদের ভোট আছে, তার মধ্যে কিছু অংশের সেকুলার ভোট আছে যারা ফ্যাসিস্ট শক্তি বিজেপিকে রুখতে ভোট দিয়েছে। তারা কতটা মমতার পক্ষে থাকবে না থাকবে আগামী দিনকে সেটা দেখতে হবে। মানে এই দল ভাঙার রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুরু হয়েছিল। আমি তার আগে না এইভাবে কোনো দিন দল ভাঙ, আমি এত কিছু সাংবাদিকতা করছি, আমরা জানতাম যে কংগ্রেস করে কংগ্রেসই করে, যে তৃণমূল যে সিপিএম করে সিপিএমই করে অনেক দিন আগে। এখন রাজ্যের মানুষ জানে না যে পশ্চিমবঙ্গের আরেকজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু দল ভেঙে পদত্যাগ করে অন্য দলে চলে গিয়ে জিতেছিলেন এবং তারপরে ফিরে আসেন আবার কংগ্রেসে, এবং তিনি জেতেন। তার নাম সিদ্ধার্থ শঙ্কর রায়। সিদ্ধার্থ শঙ্কর রায় বিধান রায়ের সম্ভবত মন্ত্রিসভার সদস্য ছিলেন। তারপরে কিন্তু তিনি রেজিগনেশন দেন, দিয়ে বামেদের সমর্থনে নির্দল জেতেন। তারপরে তিনি আবার কংগ্রেসে ব্যাক করেন। আলটিমেটলি 72-তে সিদ্ধার্থ শঙ্কর রায় চিফ মিনিস্টার হন। কিন্তু সাধারণ পশ্চিমবঙ্গের রেওয়াজ ছিল নিয়মও তাই, তুমি পদত্যাগ করে চলে যাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা দেখলাম গত 10 বছর ধরে, মানে মানস ভূঁইয়া থেকে প্রয়াত মুকুল রায়, এই শুধুই যাওয়া আসা, শুধুই ভেসে থাকা, এইরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেল, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে রথীন্দ্রনাথ বসু স্পিকার, তিনি তো প্রশ্ন করতেই পারেন না। নিয়ম হচ্ছে যে বিরোধী দলের নেতা কে হবে সেটা দলীয়ভাবে যে চিঠি দেওয়া হবে, সুপ্রিম কোর্ট এই নিয়ে রায় দিয়ে দিয়েছে সিন্ডেদের যখন মামলা হয়েছিল, কনস্টিটিউশন বেঞ্চে গিয়েছিল তখন। কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে না, এইভাবে তো হয় না, এর ওনাকে দেখাতে হবে শোকজ কোথায়, আমাকে যারা চিঠি দিয়েছে তাদের মানছি। বলছেন কেন? কারণ প্রিসিডেন্স, সব কিছু তো লেখা থাকে না। প্রিসিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা, বিমান ব্যানার্জি এই রাস্তা দেখিয়েছেন। ফলে আজকে যখন তারা চিৎকার করছেন, সাধারণ মানুষ কিন্তু এই কথায় কান দিচ্ছেন না। পশ্চিমবঙ্গের গত 7 দিন ধরে আমি এটাই দেখতে পাচ্ছি। কারণ যখন তিনি দল ভাঙছিলেন, এই মমতার পন্থী যারা, তাদের বাইরে ফ্যাসিস্ট বিরোধী শক্তি বলে যারা মতাদর্শগত কারণে 4%, 5% মানুষ যত সমর্থন করেন, তারা যারা করেছিলেন, তারা বারবার মমতার এই কাজটাকে অনৈতিক বলেছেন, কিন্তু তিনি শোনেননি। আর তিনি শোনেন শুধু নি, তার আশপাশের এই সমস্ত সেলিব্রিটি, সিনেমা আর্টিস্ট, অমুক তমুক লেখক কবি কেউ নেই। তাই যত বাঞ্চ অফ ধান্দাবাজ অ্যান্ড 420s ওয়াজ দেয়ার। তো আজকে কে শুনতে যাবে মমতা ব্যানার্জির কথা? এবং বিধানসভায় বিরোধী দলনেতা এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তুলনা না, কোনো তুলনাই হয় না। এ আলু আর আলু বকরার আরও খারাপ কথা বলতে হয়, কোনো তুলনায় কিছু হয় না। এটা করা হয়েছে কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানেন তার বিরুদ্ধে কেসকামারি আছে। সন্দীপন সাহা, স্বর্ণকমল সাহার পুত্র, তিনিও জানেন তার বিরুদ্ধে, তার বাবার বিরুদ্ধে অভিযোগ নানা রকম আছে। জমির অভিযোগ আছে, কোঅপারেটিভে ছিলেন তার অভিযোগ আছে। প্রিয়াঙ্কা টেবরিওয়াল সরাসরি বিক্ষোভ দেখানোর পরে বলেছেন যে এরা কারা। তো আমার যেটা ব্যক্তিগত ধারণা, এই বিধায়করা
আলটিমেটলি তো এলাকায় যেতে হবে। কালকেই মতিনকে আমি দেখছিলাম, গিয়েছিল ওখানে বিক্ষোভ দেখিয়েছে কিছু লোক। এখন দুরকম বিক্ষোভের সম্মুখীন হবে। এক, যারা বিজেপির ক্যান্ডিডেট হয়ে বিজেপির লোকজন হেরেছে, তারা মনে করবে বিজেপির জায়গাটা এরাই নেবে এবং সুবিধা হবে, তাহলে কেন নেবে, তারা বিক্ষোভ দেখাবে। তৃণমূলের যারা খেটে এদের জিতিয়েছে তারা বিক্ষোভ দেখাবে। ফলে এরা যত দিন যাবে লোকের বিক্ষোভের সম্মুখীন হবে। কি উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করবে, আইনগত ব্যাখ্যা হবে, হয়তো ঋতব্রতর এইভাবে হওয়াটা চ্যালেঞ্জও হয়ে যাবে, আমরা শুনছি হাইকোর্টে কেস হবে। কিন্তু পাবলিক সহানুভূতি আপাতত কিছু পাচ্ছে না মমতা ব্যানার্জি এটার জন্য, কারণ তিনি এই পথটা দেখিয়েছেন দিনের পর দিন। তিনি যদি এই ব্যাপারে স্ট্রিক্ট থাকতেন, যাদেরকে নিতেন তাদেরকে রেজিগনেশন করিয়ে নিতেন, তাহলে আজকে এই প্রশ্ন কিন্তু আসতো না। কিন্তু শুধু এখানকার না, উনি মেঘালয়ের কংগ্রেসের 11 জন না 12 জন বিধায়ক তাদেরকে নিয়ে নিলেন সাংমাকে। তো এই যে প্রসেস কালকে দেখছিলাম, তারাও বলছে যে আপনি যেটা করেছেন আপনি সেটারই ফল ভোগ করছেন। এবং শুধু বিধানসভা নয়, কলকাতা পৌরসভা, যেটা এখনো পর্যন্ত একমাত্র তৃণমূলের ছিল, ফিরহাদ হাকিম সেখান থেকেও পদত্যাগ করলেন, মানে ওই কলকাতা পৌরসভাও তৃণমূলের হাতছাড়া হয়ে গেল। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, এই 2000 সালে তো বামফ্রন্ট একেবারে সাংঘাতিকভাবে ছিল। তারা ওই সময় কলকাতা পুরসভা জিতেছিল তৃণমূল। আমি সেদিন জেতার সময় মনে আছে আমার, ওই গ্র্যান্ড হোটেলের পেছনে যখন কাউন্টিং হচ্ছে তো কর্পোরেশনের মধ্যে, গ্র্যান্ড হোটেলের পেছনে একটা খাবারের দোকান আছে, রেস্টুরেন্ট, ওইখানে আমি মুকুল রায়ের সাথে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মুকুল রায় লাফ দিয়ে উঠে বলল, পেয়ে গেছি ছোটো লালবাড়ি পেয়ে গেছি, সেই ইউরেকার মতো করেই মমতা ব্যানার্জিকে, তখন এত স্মার্টফোনের তো চলছিল না, ছোটো মোবাইলে ফোন করলো, আমরা জিতে গেছি। তো এবং ওই যে 5 বছর চালিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার ছিলেন, অনেক সময় ঠোকাঠুকি লেগেছে বিভিন্ন ব্যাপারে, কিন্তু তা সত্ত্বেও তো আমরা দেখিনি যে বামফ্রন্ট দল ভাঙেনি এবং তারা নিজের ক্ষমতায় চালিয়েছেন। অর্থাৎ আমাদের দেশের সিস্টেমে লোকসভায় একজনরা চালাতে পারে দেশ, রাজ্য একজনরা চালাতে পারে, পঞ্চায়েত একজন চালাতে পারে, পুরসভা একজন চালাতে পারে, এই সিস্টেমে সংবিধান তৈরি হয়েছে। তো তার বাইরে গিয়ে হেরে গেল বলে সব ছেড়ে দিতে হবে, আমি তো এই ব্যাপারটা বুঝতেই পারছি না। তার মানে কি এরা কি নৈতিকভাবে জেতেনি? আরে জনসমর্থন হারিয়েছে বিধানসভা, পুরসভার ভোটগুলো তো এখন 1 বছর বাদে আছে, কেন পুরসভা চালাতে দেবে না? আর এটাই যদি বিজেপি ট্রেন্ড সেট করে আমি চালাতে দেব না, এবং তৃণমূল আসার পরেও কিন্তু আমরা দেখেছিলাম যে জেলা পরিষদগুলো সিপিএমের ছিল তারা কিন্তু ফাংশন করেছিল, যে পুরসভাগুলো সিপিএমের দখলে ছিল তারা কিন্তু ফাংশন করেছিল। তারা একটা লড়াইয়ের ময়দানে, প্রথম কথা তারাও সারেন্ডার করেনি আর মমতাও ভাঙতে পারেনি 14 সাল পর্যন্ত। তারপরে তো ব্যাপারগুলো চেঞ্জ হলো। এমনকি পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই 2টো জেলা পরিষদ তৃণমূলের ছিল, একটা পূর্ব মেদিনীপুর, একটা দক্ষিণ 24 পরগনা, তার বাইরে জেলা পরিষদ সিপিএমের হাতেই ছিল। কম ফাংশন করলেও ফাংশন করেছে, তারপর তারা পঞ্চায়েতের ভোটে হারলো, সে তো আলাদা কথা। কিন্তু কংগ্রেস জিতেছে, সিপিএম তৃণমূল হারলেও কংগ্রেস জিতেছে। কংগ্রেস মালদা জেলা পরিষদ, উত্তর দিনাজপুর জেলা পরিষদের একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছিল, মুর্শিদাবাদ জেলা পরিষদই কংগ্রেসের দখলে ছিল, মমতা সেটা ভেঙেছে। কিন্তু এইরকমভাবে ভেঙে যাবে তা হয়, এক তো দুর্নীতি, 2 নম্বর কোনো মরালিটি নেই, আর 3 নম্বর বিজেপি যে ট্রেনটা সেট করছে, এই ট্রেনটা কিন্তু বিজেপির পক্ষে অসম্ভব ক্ষতিকর। ফ্যাসিস্ট পার্টি এলে এটাই হয়, আমরা জানি। তো বিজেপি আজ যেটা করছে, হ্যাঁ এখন সবাই বিজেপির ভালো দেখছে। এখন শুভেন্দু অধিকারীর নারদা স্টিং অপারেশনে কী করেছিল, ঋতব্রত আর বালিশের ছবি কিভাবে ভাইরাল হয়েছিল, সেসব নিয়ে কোনো প্রশ্নই উঠবে না, আমরা জানি সেগুলো। কিন্তু ঘটনা হচ্ছে মানুষের মেমারি তো বড় শর্ট। এই 2 মাস আগেও মমতা ব্যানার্জিকে এই ঋতব্রত মাইকেলা উদ্ধৃত করে মা বলেছিল। তো কিছুদিন বাদেই মোহভঙ্গ ঘটবে। এবং বিজেপির নিজস্ব যারা আরএসএস করা বিজেপি, তাদের তো একটা অন্যরকম ব্যাপার আছে, তারা এই ব্যাপারটা আমার মনে হয় না ফাইনালি খুব ভালো চোখে নেবে। এবং রাজ্যের মানুষ আজকে হনিমুন পিরিয়ড চলছে, 3 মাস চলবে, সেপ্টেম্বর পুজো পর্যন্ত বাঙালি এটা নিয়ে ভাববেও না, কালী পুজো ভাইফোঁটা অবধি ভাববে না। তারপরে যে সংকটটা আসছে, দেশের ওভারঅল ইকোনমি সংকট, হকারদের এই তো হকারদের পুজোর আস্তে আস্তে টেম্পোটা ওঠার কথা, সেটা যাবে। মঙ্গলা হাটও ঠিকমতো বসতে দেওয়া হচ্ছে না, ফুলের হাট দেখলাম ভেঙে দেওয়া হয়েছে, প্লাস গরু বিক্রি করতে পারছে না বলে বহু লোক গরু ছেড়ে দিচ্ছে, বয়স্ক গরু, যেটা উত্তরপ্রদেশে হয়েছে সংকট, অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে পড়বে। এখনও পর্যন্ত মিনিস্ট্রির ডিস্ট্রিবিউশন হলো না, দপ্তর বারবার শুভেন্দুকে দিল্লি দৌড়াতে হচ্ছে। তো আমার ধারণা 6 মাস বাদে বোঝা যাবে যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এবং তৃণমূল কংগ্রেসের সেই ওল্ড গার্ড যাদের বয়স 75 বছর,
80 বছর, 73, 74, 70-এর ওপর। তো তারাই শেষ পর্যন্ত মমতাকে ঘিরে থাকবে। কিন্তু তবু মমতা কোথাও একটা ট্যাকটিক্যালি চেষ্টা করছেন যে ভাইপোটাকে সামাও কাট্টুসাইজ করে সামাও একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। জানি না কতটা তিনি সাকসেসফুল হবেন, কারণ অভিষেক ব্যানার্জি যদি গ্রেপ্তার হয়ে যান তখন সিচুয়েশানটা আবার দ্রুত বদলাতে শুরু করবে। এবং এতজন সাংসদ, তাদের মধ্যে চিত্রতারকা, তাদের তো কোনো অ্যাকচুয়ালি ইডিওলজিক্যাল বেস ছিল না। আমি লিখে দিতে পারি যে মহুয়া মৈত্র দলত্যাগ করবে না, আমি লিখে দিচ্ছি কল্যাণ ব্যানার্জি দলত্যাগ করবে না, কিন্তু আমি লিখে দিতে পারি না দেব দলত্যাগ আলাদা ব্লক করবে না, শতাব্দী করবে না, জুন মালিয়া করবে না, রচনা ব্যানার্জি না, ও তো করে 16 জনের একটা হয়ে গেছে। তারা নানা রকম আছে, কাকলি ঘোষ দস্তিদার আছে। তো ফলে ইডিওলজি যদি কোনো দলের সাথে না থাকে, যেটা শুরু থেকে আমি বলি, একটা ছোট দল তার ইডিওলজির উপরে বাঁচে, মানুষ তার ইডিওলজির উপর বাঁচে। মহাত্মা গান্ধী, নেহেরু তার ইডিওলজির উপর, এমনকি বিজেপির ইডিওলজি পছন্দ আমি করতে পারি না করতে পারি, তারাও সাভারকার, গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে, গোলবারকার, হেডগাঁওকারের, শ্যামাপ্রসাদের যে উগ্র হিন্দুত্ব এবং একেবারে সাধারণ মানুষের মন বিবর্জিত যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি, সেটাও একটা ইডিওলজি। মাওবাদীরা তারা যেটা লড়াই করে সেটাও একটা ইডিওলজি। ইডিওলজিবিহীন একটা দলের যখন এই অবস্থা হয়, কি হয় সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং এই যে 21শে জুলাইয়ের মঞ্চে মানে এই যে এত তারকাদের ভিড় ছিল, আজকে তারাও বলছে যে না, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, ভালো হয়েছে, আমরা কাজ করতে পারতাম না। তো এই যে তারা যে কাজ করতে পারতো না এতদিন, তাদের কারোর এটা মনে হয়নি? এখন মনে না, সবই তো ধান্দাবাজ। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাপারটা এরম দাঁড়ালো, বাবা মা ছেলে জন্ম দিল, বাড়িতে রাখলো, পড়াশুনো করালো, খাওয়ালো দাওয়ালো, তারপর যখন তারা অশক্ত হলো, 70-72 বছর বয়স, মাকে বাড়ি থেকে বার করে একটা রাস্তায় চৌকির ওপর রেখে দিল। আমি এই দৃশ্য আমাদের পাড়ায় দেখেছি, বাড়ি থেকে দাদুকে বার করে দেওয়া হয়েছে। তো সেই দৃশ্যই আজ যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আদৌ কতটা কমব্যাট করতে পারবেন, কি করতে পারবেন, চেষ্টা চালাচ্ছেন আইনগত এবং অন্য ব্যাপারে। কিন্তু ইডিওলজিক্যাল লড়াইটা যেহেতু মজবুত নয়, এবং বিজেপির একটা অদ্ভুত, বিজেপি আসলে ক্ষমতা চেয়েছিল, বিজেপি পরিবর্তন চায়নি, ক্ষমতা চেয়েছে। এটা বারবার আমার মতো লোকেরা বারবার বলেছে বিজেপি একটা ফ্যাসিস্ট পার্টি, দে ওয়ান্ট দ্য পাওয়ার নট দ্য চেঞ্জ। সেটাই লোকে দেখতে পাচ্ছে, চেঞ্জ তো কিছু হয়নি। চেঞ্জ তো তাহলে তো এই লোকগুলো তো দুর্নীতিগ্রস্ত যদি হতো, আর ঋতব্রতর পিতৃপুরুষেরও ক্ষমতা ছিল না ওই পোস্টে গিয়ে বসার, যদি না পেছন দিক থেকে বিজেপির কোনো ব্যাকআপ থাকতো। সম্ভবই নয়। শুধুমাত্র ইডি সিবিআইয়ের ভয় কতজন হবে? 60 জনের মধ্যে 20 জন, 22 জন, 24 জন, তারা 2 নম্বরই। 60 জনে 60 জনই করেছে তা তো নয়। এরা বোঝাতে সক্ষম হয়েছে যে সঙ্গে থাকলে লাভ আছে 5 বছরে। 5 বছর বাদে ফিরে আসবো না আসবো সে তো পরেকার কথা। কমাস বাদে কী হবে সেটাও দেখার। এই বিধায়কগুলো তো এবার এলাকায় যেতে হবে, তখন কি রিয়াকশান হয় সেটার উপর কিন্তু আগামী দিন অনেক কিছু নির্ভর করছে। আমরা দেখলাম অলরেডি মেখলিগঞ্জ পুরসভা কংগ্রেস পেল। তো এইরকমভাবে কংগ্রেস কিছু যাবে, কি হবে না হবে, এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে তাল মেলানো যাচ্ছে। সিপিএম এর কোনো আশা রয়েছে? কারণ এখন যখন এরকম তৃণমূলের দল ভাঙছে, তারা হকার উচ্ছেদে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। দমদম স্টেশনে কালকে তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়েছে, যাদের দোকান টোকান ভাঙা হয়েছে। সিপিএম আসলে যেটা করছে ভালোই করছে, করার কথা, গরিবের জন্য করছে। কিন্তু এতদিন না ওদের একটা কোথাও যোগসূত্র কেটে গিয়েছে, যে এই লোকগুলো একসময় তৃণমূলকে ভোট দিত, তারপর এই লাস্ট ইলেকশনে বিজেপিকে ভোট দিয়েছে। তো বিজেপিকে যে লোকটা মাইন্ডসেট করে ভোট দিয়েছে, দুম করে সবাই আবার সেখান থেকে তৃণমূলে। আগে তো মানে ঘড়ি কীভাবে ঘোরে, 12টা বাজে, তারপর 1টা 2টো 3টে 4টে 5টা 6টা থেকে আবার 12টা বাজতে গেলে তো আমাকে ঘড়িটাকে পথটা ক্রস করতে হবে। সুতরাং সেইটা কত দ্রুত কিভাবে হবে, এক্ষুনি হয়ে যাবে এরম ভাবার কিন্তু কোনো কারণ নেই। সিপিএম এইরকমভাবে তারা এত তো ভেবেছিল, সিপিএম লোককে এত অ্যাপিল করেছিল, আমরাও ভেবেছিলাম ভোট 2% হলো বাড়বে, আরও কমে গেল। তো কী হবে কিছুই বোঝে। এবং হকারদের হয়ে তারা, তাদের সাথে তো 15 বছর ধরে এদের কোনো যোগাযোগই ছিল না। সিপিএমের আদর্শগত দল বলে ক্যাডাররা রয়েছে। বিজেপিও যখন একটাও সিট পেত না তাদেরও ক্যাডাররা থাকতো, এসইউসিরও ক্যাডাররা রয়েছে। কংগ্রেস সবচেয়ে বড় কথা, রাজ্যে 77 সাল থেকে আজকে 2026 50 বছর ক্ষমতায় নিয়ে মাঝখানে 1-1.5 বছর ছিল সে না থাকার মতো। ওই মানস ভূঁইয়া আর মনোজ চক্রবর্তী আর সাবিনা ইয়াসমিন 3 বোন।
তো সেই কংগ্রেসের এখনও কিছু লোকজন আছে, বেরোয় তারা পাক না পাক, কারণ একটা ইডিওলজিক্যাল বেস আছে। সিপিএম ইডিওলজিক্যাল বেস আছে, কর্মী আছে। যেমন প্রথম তো কর্মী, তারপর ডিসগান্টেল জনতাকে এক করা, তারপরে তাদের নেতৃত্ব দেওয়া, দিয়ে একদিকে নিয়ে গিয়ে ভোটে ট্রান্সফার করা। এবং এখন ভোটে ট্রান্সফার করার ক্ষেত্রে আবার 35 লাখ মাইনাস, সেটা কবে নাম উঠবে কেউই জানে না। সুতরাং এই রকম পরিস্থিতিতে সম্ভাবনা ফলতায় যেরকম দুম করে মনে হলো, সেরকম দুম করে কোয়ান্টাম জাম্প করবে বলে আমার মনে হয় না। কারণ বিজেপির কেসটাই আলাদা, ওটা তো ব্রেনের মধ্যে থাকে। আমি হিন্দু, বিজেপির লোকেরাও হিন্দু, তাহলে আমরা এক। কিন্তু আমি কমিউনিস্ট, আমি মার্ক্সবাদী, আর সিপিএমও মার্ক্সবাদী, এটা কটা লোক ভাবে না? সেটা ভাবাটা তো স্বাভাবিক না। স্যার এখানে আর একটা বিষয় আছে, বিজেপি হকারদেরকে উচ্ছেদ করছে, রেল উচ্ছেদ করছে, যাই করুক না কেন। অন্যদিকে তারা তো এই যে বিভিন্ন প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা কলিতা মাঝি, চন্দনা বাড়ুই, ওনাদেরকে তো একেবারে কলিতা মাঝিকে মন্ত্রিত্ব দিয়েছে, পরিচারিকার কাজ করতেন, সহায়িকার কাজ করতেন তিনি। এটা বিজেপি সম্পর্কে একটা কথা খুব ভালো বলতেন লালু যাদব, প্রায় আমাকে বলতেন বা পাবলিক মিটিংয়ে বলতেন, হাতি কা দো দাঁত হতা হ্যায়, এক দিখানে কে লিয়ে এক খানে কে লিয়ে। তাহলে হাতির যে এই যে বড় বড় ট্রাঙ্ক ও সুঁড়, হাতির দাঁত যেটাকে আমরা বলি, যা দিয়ে গহনা, হাতির দাঁতের গহনা, সে তো সাংঘাতিক দাম, এখন তো সেটা বেআইনিও বটে। তো সেই দাঁতটা তো দেখানোর, এই কলিকা মাঝি, দ্রৌপদী মুর্মু পর্যন্ত দেখানো। আর আলারটা দাঁত আছে ভেতরে, যেটা দিয়ে তারা চিবিয়ে খেতে পারে। আমার প্রশ্নের উত্তর এখানে, দেখানোর দাঁত আলাদা, খাওয়ার দাঁত আলাদা। কলিকা মাঝি, চন্দনা বাউরি থেকে দ্রৌপদী মুর্মু দেখানোর দাঁত, ওটা খাওয়ার দাঁত নয়। খাওয়ার দাঁত হচ্ছে 55 লক্ষ টাকার বাইকে হেলমেট ছাড়া চলে বুলডোজার মানে সব কিছুকে ডেমোলিশ করে দেবো, রাস্তায় ফাঁকা হয়ে যাবে, গাড়ি চালাবো, দিলীপ ঘোষ। এটা হচ্ছে খাওয়ার দাঁত।